দায়িত্ব গ্রহণের ৬ মাস পার করল বিএনপি সরকার। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি বলেন, শুরুতেই প্রাকৃতিক নানা দুর্যোগ ও বৈশ্বিক সংকট বাধাগ্রস্ত করেছে সরকারের কার্যক্রম। নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামাজিক সুরক্ষা অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন দাবি করেন, ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। গ্যাসের সমস্যা সমাধানে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ৫ আগস্ট ছিল বিগত ১.৫ দশকের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণবিস্ফোরণ। পরে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জ্বালানি সংকট এখনই সমাধান সম্ভব নয়, তবে এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অশোভন আচরণ করা হয়েছে। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ৫ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগ্যাসি, যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আজকে যারা সংসদে বিরোধী দল তাদেরও নোটিফিকেশন আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। সরকারের এই ৬ মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। বিএনপি রিপিটেডলি বলেছে, সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত ১৭ বা ১৮ অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের যারাই কথা বলেছেন তারা সবাই আমাদের সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন যে এই প্রথম এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো ধরনের কোনো সরকারি নিয়ন্ত্রণ এবং প্রভাব তারা অনুভব করেন নাই। এই মুহূর্তে জ্বালানির সংকট নিয়ে বেশ বেকায়দায় সরকার। নির্বাচিত সরকারের ৬ মাসের মূল্যায়ন করতে গিয়ে এই সংকট মোকাবেলা করতে না পারা কি বড় করে দেখছে সংসদের বিরোধী দল। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন না করাকেও সরকারের ব্যর্থতা বলে মনে করেন তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন, এসব কারণে কিছু ভালো কাজ থাকলেও তা মন্দের খাতায় চাপা পড়ে গেছে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। আমি তারেক রহমান ২৪-এর গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর ১৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সরকার প্রধান নিজেই তার মন্ত্রিসভার ১৮০ দিনের কাজের মূল্যায়নের ঘোষণা দেন। সংসদের বিরোধী জোট মনে করে, জুলাই সনদ ও গণভোটের আলোকে সংস্কার নিয়ে কোনো কিছু না করা সরকারের গোড়ায় গলদ। সরকার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে না এবং সেদিন থেকেই সরকার দল এবং বিরোধী দল তাদের মাঝে একটা মতভিন্নতার জায়গা তৈরি হয়। আমরা এই ৬ মাস ধরেই সংসদে এবং সংসদের বাইরে বলে আসছি যে সরকারকে যদি ভালো করে ফাংশন করাতে হয় এবং সামনের দিনে যদি আমরা একটা ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের প্রত্যেকটা পয়েন্ট বাস্তবায়ন করতে হবে। এই ৬ মাসের সময়কালে নাগরিকের যে প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম একটা উচ্চাশা রেখেছিলাম একটা নির্বাচিত সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে তার একেবারেই ব্যর্থ হচ্ছে এবং কোনোভাবেই তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারছে না। এদিকে এই ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আছে নানা অভিযোগ। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে তেমন মার্কস দেয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলো চতুর্দিকে শুরু হয়েছে, তার মতে সংকট হতে পারে আগে থেকে এমনটা জানার পরও জ্বালানি নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেয়নি সরকার। এর ফলে মানুষের ভোগান্তি চরমে। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, ৬ মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে, কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে।
মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মানে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। তবে সরকারের 6 মাসের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন জনগণের উপরই ছেড়ে দিতে চান বিরোধী নেতারা। সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাসের সাথে জড়িত মাফিয়া চক্রদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, এমন অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হলে জনগণই মাঠে নামবে। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশকে নয় দলীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার। তার অভিযোগ, দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া সহ ৩১ দফার অনেক কিছুই লঙ্ঘন করে চলেছে সরকার। তিনি অভিযোগ করেন, স্বজনপ্রীতির মধ্য দিয়ে মায়ের দোয়া কমিটি থেকে বাপের দোয়া ক্রিকেট টিম বানিয়েছে সরকার। অভিনন্দন জানাই। সেমিস্টার অলরেডি শেষ হয়ে, আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় 750-এর উপরে কারখানা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ এবং গ্যাস সংকট। এটা আরো বাড়তেছে দিন দিন, এবং সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু ভবিষ্যৎ, যদি আপনারা আপনাদের ওয়াদার পথ থেকে সরে আসেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে, আমাদের কিছু করার থাকবে না। এবং স্বাধীনতাটা মাঝে মধ্যে একটু বেশি মনে হয়, কারণ আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরাও বেশ গলা উঁচু করেই কথা বলতে পারছে। এত উঁচু করে গত 20 বছর বিএনপির নেতাকর্মীরাও কথা বলতে পারে নাই। ব্যাটারি চালিত রিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সিটি কর্পোরেশন থেকে এই নিবন্ধন নিতে হবে, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে, নিয়ম না মানলে নিবন্ধন দেয়া হবে না বলে জানান প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা সিটিতে 8 জোনে আলাদা আলাদা রঙে রিকশা রাখা হবে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। পর্যায়ক্রমে অন্যান্য সিটিতেও এটি করা হবে। সরকারের 6 মাসেই মন্ত্রণালয়ে কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, কাজ করার জন্য এটা খুব কম সময়, আরও অনেক কিছু করার আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেওয়া কঠিন। চলতি অর্থ বছরেই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে। শিক্ষা খাতের সব অংশীদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ রাজধানীতে বাংলাদেশ ফোরাম শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, নির্মল পরিবেশ ও অন্য সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। একই সাথে বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশ দূষণ ও নিরাপত্তাজনিত নানা কারণে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চ শিক্ষায় আসতে আগ্রহ হারাচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর কথাও ভাবছে সরকার। Our education system is very attractive for other nationalities, not for us. You see, the private universities demand cross-border education. Is it the only demand from the private university? Shouldn't it be the demand from us? Why we cannot make a Bangladesh education hub? It should be addressed earlier. Am I right?
Did we? No. Why? I don't know the answer. As I said earlier, the competitive advantage in the world area, we are the most, because we are the highly densely populated country in the world. দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানে না বাংলাদেশ, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে তিনি কথা জানান। সেই সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলেও জানান চিফ প্রসিকিউটর। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে, সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। 3 ঘন্টা টানা বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা। কাতালগঞ্জ, ব্যাপারীপাড়া, মুহুরীপাড়া সহ বিভিন্ন এলাকায় নিচতলার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বৃষ্টি জলাবদ্ধতার কারণে সকাল থেকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি হয় শিক্ষার্থী ও চাকরিজীবীদের। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। সমুদ্রে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার ভোর থেকে 3 ঘন্টার টানা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এতে নগরীর কাতালগঞ্জ, ব্যাপারীপাড়া, মুহুরীপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। টানা বৃষ্টিতে অনেক বাড়ির নিচতলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। মানে হালকা বৃষ্টি হলে পুরো ডুবে যায় চট্টগ্রাম কাতালগঞ্জে। আমরা ব্যবসা করতে পারতেছি না, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। প্রতি সপ্তাহে একবার দুইবার হয় এইভাবে, প্রতি সপ্তাহে মানুষের ভোগান্তি করতে হয়। বিল্ডিংটা সবাই উঁচু করে ঘর বানতেছে, এখানে বৃষ্টি পড়তেছে, পানি উঠে গেছে। বৃষ্টি জলাবদ্ধতার কারণে এসব এলাকার বাসিন্দাদের সকালে গন্তব্য ও কর্মস্থলে পৌঁছাতে পোহাতে হয় ভোগান্তি। পানিগুলা নালার কারণে একমাত্র সমস্যা হইতেছে। এই নালা ধরে ভাই পরিষ্কার হইতো, এলার কোথায় পানি উঠতো না। সকাল থেকে পানি, বাসা বাড়ির গ্যাস নাই, এরপর পানির দুর্ভোগ। যারা নিচু এলাকায় আছে, বাসা বাড়িতে আছে, তারা রান্নাবান্না করতে পারতেছে না। তবে দুপুর 12টার পর বৃষ্টি কমলে নিচু এলাকা থেকে দ্রুত পানি নামতে শুরু করে। নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশন কাজ করলেও ময়লা আবর্জনায় নালাগুলো আবার ভরাট হয়ে গেছে। এজন্যেই কোথাও কোথাও পানি জমেছে বলে স্বীকার করেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। রাস্তাগুলো আস্তে আস্তে হয়তো উঁচু করবে, এগুলো বিল্ডিং এর সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। অ্যাট প্রেজেন্ট যেটা এই এলাকা দুইটা, 1 নম্বর রোড আর 2 নম্বর রোড, সাথে 4 নম্বর রোডে উর্দু গলি, যেটা ওদিকে পানির ফ্লোটা কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউয়াস এরকম বৃষ্টি হওয়া মাত্র আমরা লোক ইউজ করি, সো দ্যাট ফ্লোটা কন্টিনিউ হয়। এটা আমরা চলমান রাখছি। চট্টগ্রামে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে এখনো বৃষ্টি হচ্ছে নাকি থেমেছে, এবং নগরীর কোথায় কোথায় এখন পর্যন্ত জলাবদ্ধতা দেখা দিয়েছে? আপনি এই মুহূর্তে ঠিক কোন এলাকায় আছেন, সেখানকার চিত্রটা সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন, আর সেখানকার বাসিন্দারা কি বলছে? সারা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 137.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস, এবং তারা বলছেন যে আগামী 48 ঘন্টা চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো আমরা দেখেছি, তবে সকাল 11টার পর থেকে কিন্তু তেমন আর বৃষ্টিপাত হয়নি। ফলে নগরীর যেসব নিচু অঞ্চলে
পানি উঠেছিল সকালবেলার বৃষ্টিতে, সেই সব জায়গা থেকে পানি অনেকটা নেমে গিয়েছে। আমি এখন আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। এখানে সকালবেলা আমরা দেখেছি হাঁটু থেকে কোমর সমান পানি ছিল, এখন সেই পানি অনেকটা নেমে গেছে। তবে পরবর্তীতে যদি আবার ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে আবার হয়তো এখানে পানি উঠতে পারে। এবং এই সকালবেলা ভারী বর্ষণের কারণে যখন নগরীতে বিভিন্ন নির্মাঞ্চলে যখন পানি জমে যায় সেই ক্ষেত্রে নগরবাসীর বেশ দুর্ভোগে পড়তে হয়েছিল, বিশেষ করে যারা স্কুলগামী এবং সেই সাথে যারা অফিসগামী তাদেরকে অনেক দুর্ভোগে পড়তে হয়েছিল। এবং অনেক এলাকায় অনেক দোকানপাটেও কিন্তু আসলে পানি ঢুকে গেছে, অনেকেই আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেনি এবং নিচু অঞ্চলে যেসব বাসাবাড়ি আছে সেখানে আসলে পানি উঠে গেছে। ফলে এই যে চট্টগ্রামে একটু ভারী বর্ষণ হলে বিভিন্ন যে নিচু এলাকাগুলোতে পানি উঠে যায়, এই পানি না ওঠার জন্য 2017 সাল থেকে মূলত 4টি প্রকল্প হাতে নেওয়া হয় নগরের জলাবদ্ধতা নিরসনে, যেটি আসলে 2022 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2026 সালে এসেও কিন্তু সেই 4টা প্রকল্পের কাজ 70% মতো শেষ হয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। এবং এখানে সকালবেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এসেছিলেন, তিনি বিভিন্ন জলাবদ্ধতায় আক্রান্ত যে নগর এলাকা সেগুলো আসলে পরিদর্শন করেছেন। এবং তিনি একটি বিষয়ে বলছিলেন যে আসলে যেসব নিচু এলাকায় পানি উঠেছে সেই সব জায়গায় আসলে অনেকেই কিন্তু বিল্ডিং কোড মানছেন না, বিশেষ করে সড়কের পাশে যেসব নতুন নতুন বিল্ডিং যেগুলো উঠছে সেগুলো দেখা যাচ্ছে সড়ক থেকে বেশ উঁচুতে, ফলে সড়কগুলো নিচু হয়ে যাওয়ার কারণে পানি আসলে সরতে পারছে না। এবং তিনি বলছেন যে আসলে নগরবাসীরও আসলে একটু সচেতনতা দরকার, যে এইসব নালাগুলোতে সবসময় একটু পরিষ্কার থাকা দরকার। সেখানে নগরবাসী তাদের দৈনন্দিন যে সব বর্জ্যগুলো নিক্ষেপ করে, যার কারণে আসলে নালাগুলো দ্রুত ভরে যায় এবং এই কারণে পানি যখন একটু বৃষ্টিপাত বেশি হয় তখন আসলে পানি সরতে পারে না। তো এই জন্য আসলে দুদিকেই সমস্যা, একটা হচ্ছে ব্যক্তি সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এই দুইটাই সমন্বয় না হলে পরে চট্টগ্রামের এই যে জলাবদ্ধতা এই বিষয়টি আসলে দূর করাটা কিছুটা সমসাপেক্ষ। যদিও আগের তুলনায় কিন্তু জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটি অনেক উন্নতি হয়েছে। আগে যেমন এসব নিচু এলাকায় ভারী বর্ষণ হলে পরে পানি উঠলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত আসলে পানিটা থাকতো, কিন্তু এখন সেক্ষেত্রে উন্নতি হয়েছে এইটুক যে এখন 3-4 ঘন্টা যদি বৃষ্টিপাত না হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি অনেকটা নেমে যায়। তো জলাবদ্ধতা নিরসনে আসলে নগরবাসী বলছেন যে দ্রুত যেই প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো যেন দ্রুত কাজ শেষ হয় এবং নগরবাসীকে যেন জলাবদ্ধতা থেকে মুক্ত করে, এটা আসলে জনগণের চাওয়া। সারা রাজীব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া, সেখানে নগরীর জলাবদ্ধতার সবশেষ তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ, এমন ভুল তথ্যের কারণে কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না রিক্রুটিং এজেন্সি। এবছর দেশটিতে 6,000 কর্মী পাঠানোর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তার অর্ধেকও পূরণ হয়নি। তাই লক্ষ্যমাত্রা অর্জনে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদেশে গমনিচ্ছুদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ থেকে এবছর 6,000 ড্রাইভার নিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা আপাতত স্থগিত থাকলেও দুবাই ট্যাক্সিতে যোগদানে ইচ্ছুক কর্মীদের 2-3 কর্মদিবসের মধ্যেই ভিসা দিচ্ছে দূতাবাস। কিন্তু সকল ধরনের ভিসা বন্ধ এমন অপপ্রচারে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মী পাঠাতে বেগ পেতে হচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের। দেশ থেকে 2টা লোক গেলে 2টা লোকই রেমিটেন্স পাঠাবে, সে রেমিটেন্সে 10 টাকা পেলেও বাংলাদেশ পাবে বা আমাদের দেশ পাবে। তো সেই সহযোগিতা চাচ্ছি আমরা, কি আমাদের সামনে ইন্টারভিউ আছে 29-30 তারিখ, তো সেই 29-30 তারিখের ইন্টারভিউটাতে জানে আমরা বেশ কিছু লোক পাই, সে সহযোগিতাটা চাচ্ছি। কারণ অনেক মানুষ বিভ্রান্তিতে ফেলছে, ফেসবুকে ইউটিউবে এখানে সেখানে বলছে যে দুবাই বন্ধ, কিভাবে লোক যাবে, দুবাই বন্ধ কিভাবে লোক যাবে। কিন্তু না, দুবাই কোনো বন্ধ নাই, দুবাই ওপেন আছে, দুবাই খোলা আছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে বৈঠক করে দুবাই ট্যাক্সিতে লোক পাঠানো হচ্ছে, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তারা যে 6,000 লোক নিবে এই বছরের মধ্যে বলেছে, ইতিমধ্যেই তারা আপনার 1,000 নিয়েছে, কিছুদিনের মধ্যেই আরও 1,000 নিবে এবং এই বছরের মধ্যে তারা 6,000+ সংখ্যক লোক নিতে পারবে এবং যারা যেতে আগ্রহী তারা এখানে যেতে পারে। এবং আমরা খোঁজখবর নিয়েও দেখেছি যে অন্যান্য ভিসায় যেতে যত বেশি খরচ হয় এখানে ওনারা খুব বেশি টাকাও নিচ্ছেন না। তিনি বলেন,
ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। এবং এইখানে যারা ড্রাইভিংয়ে যেতে চায় তাদের একটু বেসিক ইংলিশ দক্ষতা প্রয়োজন। সেক্ষেত্রে বেসিক ইংলিশ বলতে মনে করেন কৌশলগতভাবে যদি আমি বলি যে 20 থেকে 25টা বাক্য যদি সে মুখস্থ করে যেতে পারে তাহলে কিন্তু তার কাজের সমস্যা হবে না। দুবাই ট্যাক্সিতে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। আরও বেশি দক্ষ কর্মী নিতে চলতি মাসে ঢাকায় আসছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। দর্শক, সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। তো সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। আমরা অন্তর্বর্তী সরকার সবাই বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেগুলোরও প্রতিবাদ জানিয়েছি। আমরা সাংবাদিক হাউস বা তাদের নীতিমালা ভিন্ন হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা কখনোই এই ধরনের সহিংস পদ্ধতিকে আমরা কখনো সমর্থন করি না। একইভাবে আমাদের বিরুদ্ধেও যেসব সকল মিডিয়া বোঝাই যাচ্ছে এটা খুবই রাজনৈতিক, ব্যবসায়ী স্বার্থ জড়িত, রাজনৈতিক স্বার্থ জড়িত, কিন্তু আমরা এখনো গণতান্ত্রিকভাবে এগুলো প্রোটেস্ট করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যাতে তাদের ব্যবস্থা সরকার করে, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো যাতে চলমান রাখে এবং সাংবাদিকদের তাদের বেশি কিছু চাওয়া নেই, তাদের চাওয়া তারা সঠিকভাবে তাদের পেশাদারিত্ব কাজটা করতে চায়, সেটা যাতে সরকার বা কোনো রাজনৈতিক শক্তি সেটার বাধা হয়ে না দাঁড়ায়, তারাও নিরপেক্ষভাবে কাজ করে। আমরা একটা রেসপন্সিবল জার্নালিজম চাই, একই সাথে রেসপন্সিবল পলিটিক্স চাই। তো সেইটাই আমরা প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠান থেকেও। আমি জানি লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আর আপনাদের হয়তো অনেক ক্ষোভ অভিযোগ আমাদের কাছে, আমাদের প্রতি আপনারা জানালেন অভ্যুত্থানের পরে। হয়তো আপনাদের সাথে আরো বসা উচিত ছিল, হয়তো আরো অনেক কিছু করা উচিত ছিল, সেটা করতে পারি নাই, সেটার দুঃখ প্রকাশ করি। সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় নেতা নাহিদ ইসলাম। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। সারা দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ির রান্নাঘরে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি এখনো কাটেনি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। জেলার 14টির মধ্যে মাত্র 2টি স্টেশনে সীমিত গ্যাস সরবরাহ থাকায় যানবাহন চালকদের লাইন দীর্ঘ হয়েছে। আর প্রেসারও কম, একেবারেই কম। এটাতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। পরিকল্পিতভাবে যদি গ্যাস আমরা নিতে পারি তখন আমরা সারাদিন চালাতে পারি, আর এখন যে গ্যাসটা আমরা নেই এখন আমরা সারাদিন চালাতে পারি না। ঢাকার ধামরাইয়েও বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টি বন্ধ থাকছে। পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে চাপ না থাকায় গাড়িতে গ্যাস সরবরাহ করতে সময় লাগছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরু করার পরপরই পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত সকল গ্রাহকদেরকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারিনি, তো পর্যায়ক্রমে এটা সমাধান হবে।
ফেনীতেও শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস পাইতেছে ইনশাল্লাহ আজকে 2 দিন কোনরকম আমারই নয়, তবে 170 টাকার গ্যাস দিচ্ছে, এরকম হলে মোটামুটি চলবো। এভাবে চলুক, আলহামদুলিল্লাহ আমরাও চলতে পারি। আমরা শনিবার সন্ধ্যা 6:30 আমাদের পাম্পে গ্যাস পর্যাপ্ত পরিমাণে আসছে, আর আমরা ওই শনিবার থেকে কন্টিনিউ গ্যাস দিতেছি। জেলার 12টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হলেও চাপ রয়েছে স্বাভাবিকের চেয়ে কম, তাই গ্যাস নিতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নূর তাজবিন নীর, 71। দেশ জুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু এলাকায় 60 থেকে 70% সময় বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন স্থানে টানা 10 ঘন্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগও পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে গ্যাস সংকট ও কয়লার কারণে বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক বিঘ্ন হচ্ছে। এদিকে পিডিবির আওতাধীন এলাকার গ্রাহকদের অভিযোগ, বিল নিয়মিত পরিশোধ করেও মিলছে না বিদ্যুৎ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিংও কমে আসবে। পেশাগত জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা জানাতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠানের নাম সাংবাদিকের চোখে জুলাই। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার তুমুল লড়াইয়ের সময় ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেছেন সাংবাদিকরা। শত বাধা পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশ বিদেশের মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সে সময় সংবাদ সংগ্রহে নানা ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এনসিপি ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সে সময়ের স্মৃতিচারণ করেন সাংবাদিকরা। আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা স্থগিত করার দাবিতে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুচরা বিক্রেতারা। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো বিক্রেতার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। নীতিমালা প্রণয়নের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। তাই কৃষক, সার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান তারা। কৃষি সচিব, কৃষি উপসচিব, কৃষি মন্ত্রী, শেষমেশ কৃষি মন্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা খেলাফি করেছেন। ওনারা আমাদের দাওয়ায় রাখছেন যে আমরা দেখব, আপনারা আন্দোলন করবেন না। আমরা বারবার এর আগে অতীতে 4 বার আন্দোলন করেছি। এখন যে আমাদের দাবিটা, আমাদের খুচরা ডিলার বহাল রাখতে হবে। খুচরা ডিলার যদি বহাল না রাখা হয়, আমরা এই ঢাকা প্রেস ক্লাব ছেড়ে আমরা এখান থেকে যাব না। আমন আবাদের শুরুতেই কুষ্টিয়ায় সারের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই সারের দামে দিশেহারা ছিলেন কুষ্টিয়ার কৃষকরা। এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ইউরিয়া, টিএসপি ও এমপিও বা পটাশ সারের দাম নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাষিরা। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সময় মতো সার পাওয়াও যাচ্ছে না। এখন ধানে সার দেবো, দেবো, ও দেবো, কিছুই পাইনি আমরা। 4 দিন 5 দিন পর আসো, কিন্তু আমরা 4 দিন পরে গেলে সার আইছিল চলে গেছে, পুরা গেছে। আমরা তার সঠিক মূল্য বুঝতেছি না, সরকার দাম কমাইছে না কমাইছে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়েও চাহিদা মতো সার মিলছে না। বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে সার কিনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত ডিলাররাই বেশি দামে সার দিচ্ছেন, যে কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাছে বেশি। আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা
তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি। তবে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। 20 কেজি সার দরকার, সে কিন্তু পয়সা না নিয়েও যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে। এবার দোকানদার দেখছে যে আমি 1 বছর বা 6 মাস বা 1 সিজন পরে টাকা পাবো, সে তার মতো 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা বেশি নিচ্ছে। মতো সার দিতে পারতেছি না আমরা। কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা এখনই নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যে ঠিকানা দিনে বললেন, আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখবো। ডিলার, কৃষি বিভাগ ও খুচরা বিক্রেতারা কেউই বাড়তি দামের দায় নিতে চান না, অথচ এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকের উৎপাদন খরচে। আল ইমরান, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে সড়কের উভয় দিকে প্রায় 2 ঘন্টা যানজটের সৃষ্টি হয়। সোমবার বেলা 11টায় কালাদি এলাকায় সড়কে কর্মসূচি শুরু করে এলাকাবাসী। সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা আন্ডারপাস করে দেওয়ার আশ্বাস দিলে দুপুর 1:45টার দিকে লোকজন সরে দাঁড়ায়। আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কে 6 লেনের উন্নীতকরণের কাজ চলমান। সড়কের কালাদি এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় 6,000 মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলেমেয়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, অনেকটা ঝুঁকি নিয়ে এ সড়ক পারাপার হতে হয়। আমরা আরো কয়েকবার আমরা মানববন্ধন করছি বা কয়েকবার আমরা ওনার কাছে আমরা জানাইছি, আবেদন জানাইছি, কিন্তু ওনারা আমগো আবেদন মঞ্জুর করে নাই। এখন আবার আমরা এখানে এসে দাঁড়াইছি। এই পর্যন্ত 5 বার মানববন্ধন করা হয়েছে, তারা বলছে করে দিবে, সব জায়গায় আন্ডারপাস হয়েছে, আমগো এখানে কেন হয় না? এই রোড রাস্তার ইঞ্জিনিয়ার কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, তারা আমাদেরকে কয়েকবার আশ্বাস দিছে, আশ্বাস দিও আমাদেরকে কোনো কিছু না করে হারা রাতারাতি রাস্তা করে যাইতেছে গা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।